অন্ধকার ঘরের ভিতরে আমি স্থির হয়ে বসেছিলাম। আমার ফোনের স্ক্রিন বন্ধ, ঘরের লাইট নিভে গেছে, আর ঠিক আমার সামনে কোথাও থেকে শ্বাস নেওয়ার শব্দ আসছিল। তারপর আমি সাহস করে বললাম, কে কে সেখানে? কোনো উত্তর নেই, শুধু অন্ধকার। আমি দ্রুত ফোনের লাইট অন করলাম, আলোটা পুরো ঘরের চারদিকে ঘোরালাম, কিন্তু ঘরের ভিতরে কেউ নেই। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমার বুকের ভিতর তখনও জোরে ধুকপুক করছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, না, এটা সব মনের ভুল, এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু তখনই আমার ফোন আবারও কেঁপে উঠল। আমি স্ক্রিনের দিকে তাকালাম। একটা নতুন মেসেজ, সেন্ডার আননোন। মেসেজে শুধু একটা লাইন লেখা, তুমি কি আসবে? তার নিচেই আবার সেই লোকেশন, সেই পুরনো অভিশপ্ত বাড়ি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি ফোনটা শক্ত করে ধরলাম। আমার মনে হচ্ছিল এর রহস্যর উত্তর না জানলে আমি আর শান্তিতে থাকতে পারবো না। কিন্তু সেখানে যাওয়ার মানে নিজের বিপদ ডেকে আনা। আমি কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। তারপর একটা সিদ্ধান্ত নিলাম। আমি রাহুলকে ফোন করলাম। রাহুল ছিল সেই দিন আমাদের সাথে থাকা বন্ধুদের একজন। ফোন ধরতেই সে বলল, এই এত রাতে ফোন দিলি কেন? আমি বললাম, রাহুল, তুই নাবিলের কথা মনে করিস? ওই পাশে কয়েক সেকেন্ড চুপ। তারপর সে ধীরে বলল, এই বিষয় নিয়ে আর কথা বলবি না। আমি বললাম, না, শোন আগে। তারপরে আমি সব ঘটনা তাকে বললাম। রাত 3টার ফোন, ভিডিও কল, লোকেশন, সব কিছু। রাহুল প্রথমে হাসতে লাগলো। দোস্ত, কেউ তোকে ভয় দেখাচ্ছে। আমি বললাম, না, এটা মজা না, আমি নাবিলকে দেখছি। এই কথা বলার সাথে সাথে রাহুল চুপ হয়ে গেল। তারপর সে ধীরে বলল, অসম্ভব। আমি বললাম, সে বলছে আমাদের সবাইকে ওই বাড়িতে যেতে হবে। ওই পাশে কয়েক সেকেন্ড নীরব। তারপর রাহুল বলল, আমরা যদি না যাই? আমি বললাম, সে বলছে ওরা নিজেরাই চলে আসবে। রাহুল এবার একটু ভয় পেয়েছে, বুঝতে পারলাম। সে বলল, ঠিক আছে, কালকে দেখা করি। পরের দিন বিকালে আমরা 4জন আবার একসাথে হলাম। আমি, রাহুল, সুমন আর তানভীর। আমরা একটা চায়ের দোকানে বসেছিলাম। আমি আবার সব ঘটনা বললাম। সুমন বলল, এটা কোনো প্র্যাঙ্ক হতে পারে। তানভীর বলল, কিন্তু কেউ যদি সত্যিই নাবিলের মতো দেখায়? রাহুল তখন চুপচাপ বসেছিল। হঠাৎ সে বলল, আমাদের একটা কথা স্বীকার করতে হবে। আমরা সবাই চারদিকে তাকালাম। সে ধীরে বলল, সেদিন রাতে আমরা আসলে পুরো বাড়িটা খুঁজিনি। আমি বললাম, মানে? রাহুল বলল, যখন নাবিল হারিয়ে গেল আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমরা দ্রুত বের হয়ে আসছি। আমরা সবাই চুপ হয়ে গেলাম, কারণ এটা সত্যি। আমরা বন্ধুকে রেখে চলে এসেছিলাম। সুমন বলল, তাহলে কি নাবিল সত্যি? রাহুল বলল, আমি জানি না। তারপর সে বলল, কিন্তু একটা জিনিস নিশ্চিত করতে হবে। আমি বললাম, কি? রাহুল ধীরে বলল, আজ রাতে আমরা আবার ওই বাড়িতে যাব। আমার বুক ধক করে উঠল, কারণ আমি ঠিক একই কথা ভাবছিলাম। ধীরে ধীরে অন্ধকার নামতে লাগলো। ঘড়িতে রাত 2টা 20 মিনিট। আমরা 4জন গাড়ি নিয়ে শহরের বাইরে রওনা দিলাম। ফাঁকা রাস্তা, চারপাশে অন্ধকার, কেউ কথা বলছে না। গাড়ির ভিতরে অদ্ভুত একটা চাপা ভয়। প্রায় 30 মিনিট পরে আমরা সেই জায়গায় পৌঁছালাম। পুরনো বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে, ঠিক আগের মতোই ভয়ঙ্কর। ভাঙা জানলা, ভাঙা দরজা, চারপাশে ঝোপঝাড়। আমার গলা শুকিয়ে গেছে। রাহুল বলল, চল। আমরা লাইটের আলো জ্বালিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই সেই পুরনো গন্ধ, স্যাঁতসেঁতে ঠান্ডা, অদ্ভুত। আমরা ধীরে ধীরে ভিতরে এগোতে লাগলাম। হঠাৎ আমার ফোন কাঁপতে শুরু করলো। আমি স্ক্রিনে তাকালাম, আননোন কলার। আমি কাঁপা হাতে ফোনটা ধরলাম। ওই পাশ থেকে নাবিলের কণ্ঠ এলো, ভালো, তোমরা এসেছো। আমি বললাম, তুমি কোথায়? সে বলল, উপরে। ঠিক তখনই বাড়ির উপরতলা থেকে একটা ভারী শব্দ এলো। আমরা সবাই একসাথে তাকালাম। রাহুল ফিসফিস করে বলল, ওইখানে। আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। সিঁড়িগুলো কড়মড় করে শব্দ করছে, আমাদের ফোনের আলো কাঁপছে। উপরে পৌঁছাতেই আমরা সেই করিডোরে এলাম। সবকিছু আগের মতোই। আর করিডোরের শেষে সেই আধা খোলা দরজা। দরজার ফাঁক দিয়ে হালকা আলো বের হচ্ছে। আমার বুক জোরে ধুকপুক করছে। আমি দরজা ধীরে ধীরে ঠেলে খুললাম, আর ভিতরে যা দেখলাম, আমাদের 4জনের শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে নাবিল, কিন্তু সে একা না। তার পিছনে দাঁড়িয়ে আছে অনেকগুলো অন্ধকার ছায়া। আর নাবিল ধীরে ধীরে হাসতে হাসতে বলল,
স্বাগতম। আমি জানতাম তোমরা আসবে। ঘরের ভিতরে আমরা চারজন স্থির হয়ে দাঁড়িয়ে আছি। আমাদের সামনে দাঁড়িয়ে আছে নাবিল, কিন্তু তার চেহারা আগের মতন না। তার চোখ দুটো একদম কালো, মুখে অদ্ভুত একটা হাসি, আর তার পিছনে দাঁড়িয়ে আছে অনেকগুলো অন্ধকার ছায়া। আমি কাপা গলায় বললাম, নাবিল তুই? সে ধীরে ধীরে মাথা কাত করলো, তারপর বলল, তোমরা অবশেষে এসেছো। রাহুল সামনে এগিয়ে বলল, তুই এতদিন কোথায় ছিলে? নাবিল হেসে উঠল। সেই হাসি দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, আমি তো এখানেই ছিলাম। তারপর সে ধীরে ধীরে ঘরের মেঝের দিকে ইশারা করলো। আমরা নিচেই তাকালাম। মেঝেতে সেই বৃত্ত আঁকা আছে, চারপাশে মোমবাতি জ্বলছে। নাবিল বলল, সেই দিন রাতে তোমরা এই ঘরে ঢুকছিলে, কিন্তু তোমরা একটা ভুল করছিলে। আমি বললাম, কিসের ভুল? নাবিল ধীরে ধীরে বলল, তোমরা যে বৃত্তটা দেখছিলে সেটা একটা আহ্বানের বৃত্ত। আমার বুক ধক করে উঠল। সে বলল, এই বৃত্ত দিয়ে অন্য এক জগতের দরজা খোলা যায়। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। নাবিল আবার বলল, সেদিন রাতে যখন তোমরা এখানে ঢুকছিলে, তোমরা সেই দরজাটা খুলে ফেলছিলে। আমি কাপা গলায় বললাম, তাহলে তোর কি হয়েছিল? নাবিলের মুখের হাসিটা ধীরে ধীরে মিলে গেল। সে নিচু গলায় বলল, ওরা আমাকে নিয়ে গিয়েছিল। ঘরের পিছনে ছায়াগুলো তখন ধীরে ধীরে নড়তে শুরু করলো। নাবিল বলল, ওরা আমাকে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু তার বদলে একটা চুক্তি করেছিল। রাহুল বলল, কিসের চুক্তি? নাবিল আমাদের দিকে তাকিয়ে বলল, যারা দরজাটা খুলছিল তাদের সবাইকে ফিরে আনতে হবে। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। তানভীর বলল, মানে? নাবিল ধীরে বলল, মানে তোমাদেরকেই তাদের দরকার। হঠাৎ ঘরের সব মোমবাতি একসাথে জ্বলে উঠল। চারপাশে অদ্ভুত ছায়া নড়তে লাগলো। সুমন চিৎকার করে বলল, দৌড়াও। আমরা সবাই দরজার দিকে দৌড়াতে লাগলাম, কিন্তু ঠিক তখনই দরজাটা নিজে নিজে ধপ করে বন্ধ হয়ে গেল। আমরা দরজাটা ঠেলতে লাগলাম, কিন্তু দরজা খুলছে না। পিছন থেকে নাবিলের কণ্ঠ এলো, পালাতে পারবে না। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। নাবিল তখন বৃত্তর মাঝখানে দাঁড়িয়ে আছে। তার পিছনের ছায়াগুলো এখনো স্পষ্ট হয়ে উঠছে। তাদের কোনো মুখ নেই, শুধু অন্ধকার, অভয়। আর তারা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। রাহুল চিৎকার করে বলল, আমরা এটা হতে দেব না। সে একটা কাঠের চেয়ার তুলে মোমবাতির দিকে ছুঁড়ে মারল। মোমবাতিগুলো পড়ে গিয়ে নিভে গেল। ঠিক তখনই ঘরের ভিতর ভয়ঙ্কর একটা শব্দ এলো, গর্জনের মতো। ছায়াগুলো হঠাৎ কাঁপতে শুরু করলো। নাবিল চিৎকার করে উঠল, না, এটা করো না। আমি বুঝতে পারলাম মোমবাতিগুলোই সেই বৃত্তর সক্রিয়া রাখছিল। আমি দ্রুত বাকি মোমবাতিগুলো লাথি মেরে ফেলে দিলাম। 1 সেকেন্ডের জন্য সবকিছু নিস্তব্ধ। তারপর ঘরের ভিতর ভয়ঙ্কর ঝড়ের মতো বাতাস বইতে লাগলো। ছায়াগুলো চিৎকার করতে লাগলো, আর হঠাৎ সবকিছুই অন্ধকার হয়ে গেল। আমি কিছু সময় কিছুই বুঝতে পারছিলাম না। যখন চোখ খুললাম, দেখি আমরা চারজন সেই ঘরের মেঝেতে পড়ে আছি। চারপাশে নিস্তব্ধতা, মোমবাতি নেই, ছায়া নেই, নাবিলও নেই। আমরা ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তারপর দ্রুত সেই বাড়ি থেকে বের হয়ে এলাম। আমরা আর কখনোই সেই জায়গায় ফিরে যাইনি। কিন্তু ঘটনাটা এখনো শেষ হয়নি, কারণ কয়েকদিন পরে এক রাতে আমার আবার ঠিক রাত 3টায় ঘুম ভেঙে গেল। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন কলার। আমার বুক ধক করে উঠল। আমি কাপা হাতে ফোনটা ধরলাম। ওই পাশে কয়েক সেকেন্ড নীরব। তারপর একটা পরিচিত কণ্ঠে ফিসফিস করে বলল, আরিফ, দরজাটা আবার খুলে গেছে। তারপর ফোনটা নিজে নিজে কেটে গেল। আর ঠিক তখনই আমার ঘরের দরজাটা ধীরে ধীরে নিজে নিজে খুলতে শুরু করলো। আর দরজার ওই পাশের অন্ধকার থেকে আবার সেই শ্বাস নেওয়ার শব্দ ভেসে আসতে লাগলো। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার মতামতই আমাদের আরো ভয়ঙ্কর গল্প বানাতে অনুপ্রেরণা করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যদি তাদেরও ভয় দেখাতে চান। আর যদি আপনি নতুন হন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, কারণ প্রতিদিন রাতেই আমরা নিয়ে আসি নতুন নতুন ভয়ঙ্কর গল্প। মনে রাখবেন, সব গল্প গল্প নয়, কিছু সত্যিও লুকিয়ে থাকে অন্ধকারে। আবার দেখা হবে পরের ভয়ঙ্কর গল্পে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, ভালো থাকুন, অন্ধকার থেকে দূরে থাকুন।